প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৪৮ থানা এলাকায় পুলিশের সহযোগী হিসাবে নিয়োগ দেওয়া হবে অক্সিলারি ফোর্স। আর এই ফোর্সে থাকবে গ্রেপ্তার করার ক্ষমতাও। ঈদ উল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা বিবেচনায় দ্রুতই এই ফোর্স নিয়োগ দেওয়া হবে বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর মাধ্যমেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি। এসএম আরিফের রিপোর্ট। ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহযোগী হিসেবে অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনার জন্ম নেয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই এই সিদ্ধান্ত। প্রাথমিকভাবে আমরা ঢাকা মহানগরীর 50টি থানার মধ্যে 48টি থানায় কিছু নিরাপত্তা কর্মী যারা বিভিন্ন পাড়া মহল্লায় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন, এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যারা নিরাপত্তা কর্মী তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মিলে আমরা ঢাকা মহানগরীতে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ করতে যাচ্ছি। এটা প্রক্রিয়াধীন রয়েছে, আশা করি খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। বেসরকারিভাবে নিয়োগ পাওয়া এই সদস্যদের হাতে পুলিশের ক্ষমতা দিলে একদিকে অপব্যবহার, অন্যদিকে অপরাধীদের হাতে হেনস্থার শিকার হওয়ার শঙ্কা থাকতে পারে। তবে এ বিষয়ে নজরদারি এবং আইনগত প্রোটেকশনের কথা জানান এই কর্মকর্তা। তারা যখন পুলিশের যে কাজের গুলো পাবেন বা ক্ষমতাগুলো পাবেন, একই সাথে তাকে পুলিশের যে আইনি যে রক্ষা কবচ যেমন পুলিশের ক্ষেত্রে রয়েছে, ঠিক একই রকম আইনি রক্ষা কবচ তিনি পাবেন। আমরা তাদেরকে পুলিশের প্যারালাল কোনো ফোর্স বা ওরকম কিছু না, যা এরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্সিলারি ফোর্স ইতিবাচক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আরো সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে মনে করেন ডিএমপির এই উপকমিশনার। আমরা জনগণের সাথে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে চাই এবং পুলিশের যে পুলিশ পাবলিক যে পার্টনারশিপ রিলেশনশিপ সেটা আরো বেশি বৃদ্ধি পাবে। প্রাথমিকভাবে এই নিয়োগের কোনো মেয়াদ থাকবে না, পাবেন না কোনো বেতন ভাতাও, তবে নিয়োজিতরা পাবেন সার্টিফিকেট। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। গাজীপুরের সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। এর কিছু সময় পর তারা মহাসড়ক অবরোধ শুরু করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের কারখানার শ্রমিক জানাতুল ফেরদৌসী তামান্নার সন্তান অসুস্থ থাকায় গত রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল, কিন্তু ছুটি না দিয়ে তামান্নার পরিচয়পত্র রেখে তাকে বিদায় করে দেয়। বুধবার ভোরে কারখানায় আসার সময় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা ও ট্রাক চাপায় মারা যায়। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গোল্ডেন রিফিট কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ থেকে নবীনগর সড়কের গাজীরহাট পর্যন্ত প্রায় 18 কিলোমিটার সড়কের পাশের খালের বেশিরভাগ এখনো প্রভাবশালীদের দখলে। কালের আবর্তনে প্রভাবশালীর এই কৌশলে খাল দখল করে গড়ে তোলেন বাড়িঘর, মার্কেট ও কলকারখানা। ফলে খাল হারিয়েছে নিজস্ব গতি। এ সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। প্রতিনিধি আব্দুল কায়ুম পাটোয়ারি তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দেখেই বোঝা যায় একসময় এ জায়গায় প্রবাহমান খাল ছিল। অবৈধ দখলের কারণে খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ থেকে নবীনগর সড়কের একপাশের প্রায় 18 কিলোমিটার লম্বা খালের বেশিরভাগ এখন বেদখল। স্থানীয়রা জানায়, সড়কের একপাশের খালটি বিভিন্ন পথে মেঘনা ও তিতাস নদীর মধ্যে সংযোগ স্থাপন করেছিল। কোম্পানিগঞ্জ ও গাজীরহাট এলাকার ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র ছিল এ খাল। এদিক দিয়ে পানির রাস্তা ছিল, সবকিছু ছিল। এখন এই পানির রাস্তা বন্ধ হতে হয়তো মনে করেন দোকানের অসুবিধা হয়। খাসের জায়গা আর মালিকানা জায়গা দুটোটা মিলে বিল্ডিংটা ওঠানো হয়েছে। যত খাসের জায়গা আছে ওইগুলা বের করে অবশ্যই তাদেরকে উচ্ছেদ করতে হবে, আমরা এটাই চাই। মাইটিভির অনুসন্ধানে দেখা গেছে, বাখরনগর, বাঙ্গোরা, করুইবাড়ি, গাজীরহাট খাল দখল ও ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে কোম্পানিগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা। তাছাড়া দেখা গেছে শ্রীকাইল ইউনিয়নের আটখোলা বাজারে খাল দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। ফলে সামান্য বৃষ্টি
বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, হুমকির মুখে কৃষি জমি। এখন কোনো নৌকা চলবে দূরের কথা, আমাদের পানি সরতে পারে না, এরকম ব্যবস্থা হয়েছে। এই খালগুলো ভরার তারা কোনো অধিকারী ছিল না, তারা কেন এই খালগুলো ভরছে এগুলো তারা মনখুশি মতো তারা করছে। এদিকে বেদখল খাল উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যদি এরকম সরকারি কোনো জায়গা, সেটা খাল হোক আর এমনি নর্মাল জায়গায় হোক, এটা আমাদের নলেজে আসলে উচ্ছেদ কার্যক্রম নর্মালি পরিচালিত হচ্ছে অলওয়েজ, এবং এটাও আমরা এখানে উচ্ছেদ করব এবং প্রয়োজনে সামনে আমাদের কাবিখা টিআর বরাদ্দ এসছে, এটা দিয়ে কাজও হবে। কৃষকরা যেন পানির ব্যবস্থা পায় সেই ব্যবস্থা আমরা করব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সিরাজগঞ্জে ট্রানজিট পাসের নাম করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে জেলা বন কর্মকর্তার বিরুদ্ধে। ফার্নিচার ব্যবসায়ীদের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তারা ট্রানজিট পাসের নাম করে হাজার হাজার টাকা চাঁদাবাজি করছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে জেলা বন বিভাগ। বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। মহাসড়কে ফার্নিচারবাহী ট্রাক ও পিকআপ থামিয়ে টাকা নেবার এমন দৃশ্য সিরাজগঞ্জে নিয়মিত। সিরাজগঞ্জ থেকে বিভিন্ন জেলায় যাবার জন্য মহাসড়কে এমন কাজটি প্রতিনিয়ত করে আসছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নিয়ম অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় গ্রামীণ কাঠের মালামাল নিতে হলে বন বিভাগ থেকে ট্রানজিট পাস নিতে হয়। কোনো ফি ছাড়া এই টিপিকে হাতিয়ার বানিয়ে সিরাজগঞ্জ বন বিভাগ ট্রাক প্রতি আদায় করছেন 800 থেকে 1000 টাকা। টাকা না দিলেই মহাসড়কে নেমে আসে জরিমানার খড়গ। বাধ্য হয়ে এই চাঁদা দিয়ে ফার্নিচার পরিবহন করতে হচ্ছে চালক ও ব্যবসায়ীদের। এ থেকে মুক্তি চান তারা। আমাদের নিচে 1000 টাকা করে এই টাকাটা কারণ ফরেস্টের অফিস না, টিভি ফরেস্টের 1000 টাকা দিয়ে আমাদের টিভি কেটে দেয়। এগুলো ফার্নিচারের বিভিন্ন জায়গায় আমরা যাই, তো ওই উল্লাপাড়া অফিসে কথা বলা হয়, ফরেস্ট অফিসে বললে চালানটা করে পাঠায় দেয়। এই রিসিপ্টটা যদি না নেই সিরাজগঞ্জ আমাদের গাড়ি জব্দ করা হয়। সিরাজগঞ্জ ইয়েতে টাঙ্গাইল আলাঙ্গাইল ওখানে জব্দ করে আমাদের থেকে 2 লাখ 3 লাখ টাকাও নেয়। আমরা এখান থেকে মাল লোড করে ফোনে কথা বলি আলতাফের সাথে, বললে আপনার কি কি মাল আছে বিবরণ লেখে, বললে যে ওখানে এসেন, ওখান থেকে আপনি নিয়ে যান। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই তার ছেলে ট্রানজিট পাস সরবরাহ করছে স্বীকার করলেও টাকা নেবার কথা অস্বীকার করেন বন বিভাগের বোটম্যান আলতাফ হোসেন। যে আমার অথরিটি আছে, সে আমাকে যা বলবো আমার করতে বাধ্য, না করলে পরে আমার ফল্টে ফেলাইব, যে কাজ করে না, এই কথা মানে না। নিয়মের বাইরে শুধুমাত্র মোবাইল ফোনে কল পেলেই সে অনুযায়ী টিপি তৈরি করে দেওয়া হয় জানালেও টাকার কথা অস্বীকার করেন সিরাজগঞ্জ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আর প্রয়োজন হচ্ছে যেটা বন বিভাগের থেকে টিভি মানে ট্রানজিট পাস, টিভি ট্রানজিট পাস এক জায়গা থেকে আরেক জায়গায় বনদ্রব্য যাইতে হলে বন বিভাগের এটা ট্রানজিট পাস নিতে হয়, টিভি নিতে হয়। এই টিভি দেওয়ার আমরা ডিওপোর পক্ষ থেকে আমরা দিয়ে বেতন যে রেঞ্জ অফিসার সে দেয়, কিন্তু ওই টাকা যে নেওয়া হয়, টাকা নেওয়ার সম্বন্ধে আমার কোনো জানা নেই। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পাবনা বিভাগীয় বন বিভাগ। ট্রানজিট পারমিট নেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যদি ফিল্ড পর্যায়ের কোনো স্টাফ, কোনো সংশ্লিষ্ট স্টাফ এইখান থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন করে থাকে, এটার অভিযোগ যদি আমার কাছে কেউ দেয়, আমি সাথে সাথে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। মহাসড়ক থেকে বন বিভাগের এমন চাঁদাবাজি বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত আলামিনের মরদেহ 3 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতে বাংলাবান্ধা ফুলবাড়ি আইসিবি পয়েন্টে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অনুপম মজুমদার ও বাংলাদেশের তেঁতুলিয়া মডেল থানার এসআই মালিক নিহত আলামিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় নিহত আলামিনের বড় ভাই মোস্তফা কামাল, ছোট ভাই মনসুর আলী ও স্থানীয় ইউপি সদস্য শামসুদ্দিন ও শফিকুল ইসলাম উপস্থিত থেকে মরদেহ বুঝে নেন। গত শনিবার বিএসএফ এর টহল দলের গুলিতে আলামিন নিহত হন। পরে মরদেহ বিএসএফ এর টহল দল নিয়ে যায়। এবার আমাদের কৃষি। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে করা ফুলের বাগানে মুখরিত কলেজের শিক্ষার্থী ছাড়াও আশেপাশের লোকজন। পড়ালেখার পাশাপাশি ফুলের সৌন্দর্যে অনুপ্রাণিত শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ তৈরি হলে পড়াশোনায় আরও বেশি মনোযোগ বাড়বে মনে করেন শিক্ষার্থীরা। জামালপুর প্রতিনিধি শামীম আলমী রিপোর্ট, জানাচ্ছেন মিফতাহ গালিব। সৃষ্টির নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম ফুল, যার ঘ্রাণ ও সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মনের ক্লান্তি দূর করে, তেমনি এক মনোরম ফুলের বাগান তৈরি করা হয়েছে জামালপুরের সরকারি আশিক মাহমুদ কলেজে।
কলেজ প্রাঙ্গণের প্রতিটা 2 একর জায়গায় নিজস্ব অর্থায়নে করা ফুলের বাগান ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। সৌন্দর্য বর্ধনের জন্য যে প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত পজিটিভ প্রচেষ্টা। এতে ছাত্রছাত্রীরা তারা এই কলেজে খুব আনন্দের সাথে তারা কলেজে আসে। আমাদের সরকারি আশিক মাহমুদের কলেজের যে সুন্দর প্রফুল্ল বাগান আছে, এই বাগান আমাদেরকে পড়াশোনার প্রতি আরো ইন্সপায়ার করে। বাগানটা অনেক সুন্দর, আমাদের কলেজের বাগানের মনোরম পরিবেশে আমরা অনেক মনোমুগ্ধ। পড়ালেখার পাশাপাশি ফুলের সুবাস ছাত্রছাত্রী, দর্শনার্থী ও প্রকৃতি প্রেমীদের মানসিক প্রশান্তি দেয়। এত সুন্দর কলেজে এত সুন্দর একটি বাগান রয়েছে, অনেক রকমের ফুল গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে। এইগুলো আমাদের পড়াশোনার দিকে আগ্রহ বাড়ায় দেয় অনেক বেশি। প্রিন্সিপালকে অনেক অনেক ধন্যবাদ যে এই সুন্দর একটা ক্যাম্পাস দেওয়ার জন্য। ছাত্রছাত্রী এই সৌন্দর্য ভোগ করার জন্য অনেক খুশি। কলেজ প্রাঙ্গণে তৈরি ফুলের বাগান শিক্ষার্থীদের পড়ালেখা এবং সৃজনশীল কাজে উৎসাহ করবে বলে মনে করে কর্তৃপক্ষ। চাই আমাদের শিক্ষার্থীরা এই কলেজে এসে যেন তারা আনন্দের সাথে, পরিবেশের সাথে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং শিক্ষা লাভ করতে পারেন আনন্দের সাথে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন বাগান করায় অনুপ্রেরণা পাবে বলে মনে করেন এলাকাবাসী। মিফতা গালিব, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। যশোরের বেনাপোল পটুখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় অপর আরেকজন বিজিবি সদস্য আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন খুলনা 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 8টায়। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা নাবারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করে এবং অপর বিজিবি সদস্য হাবিলদার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। সিরাজগঞ্জের চৌখালী উপজেলার এনায়েতপুর কেজির মোড় এলাকায় অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে পাচারকালে ভারতীয় বন্ডের বিক্রি নিষিদ্ধ 2 ভ্যান ভর্তি সুতা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা 11টার দিকে প্রথমে জনতার হাতে আটক হওয়া 110 পাউন্ডের ভারতীয় বন্ডের ওই দেশের শুভরাজ গোল্ড কোম্পানির 20 ব্যাগ সুতা সহ 2 ভ্যান চালককে আটক করা হয়। এ ব্যাপারে আটককৃত ভ্যান চালকদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে থানার ওসি রওশন ইয়াজদানি জানান। জব্দ করা সুতা বেলকুচি একটি ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে এনে তা এনায়েতপুরের অবৈধ সুতা ব্যবসায়ীদের কাছে নেওয়া হচ্ছিল বিক্রির জন্য। কুড়িগ্রামের ভুরাঙ্গামারিতে ফুলকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ঝুঁকির মুখে পড়েছে পাথরডুবি থানাঘাট বাজারের হাট সেট ফুলকুমার ব্রিজ, ফসলি জমি ও নদী তীরের বাড়িঘর। বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বাধায় কয়েকদিন বন্ধ থাকলেও গতকাল থেকে ফের শুরু হয়েছে অবৈধ বালু উত্তোলন। এতে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। নড়াইলে 25শে মার্চ গণহত্যা দিবস পালন এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রদলের এই অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামও উপস্থিত ছিলেন। এ সময় শিবির সভাপতি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের শাসকদের মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধে দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি। ছাত্রদল, ছাত্র শিবির সহ ফ্যাসি বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে। আমরা যেটা রাজনৈতিক বক্তব্যে বলি, আমাদের জীবন আচার এবং কর্মকাণ্ডে তার প্রতিফলন হয়। সুতরাং আমাদের মনে অন্তরে এক কথা এবং বাস্তবে আর এক কথা নেই। দীর্ঘ 17 বছর পরে বরিশালে ঐতিহ্যবাহী বিএম কলেজ মাঠে ইফতার করেছে বিএম কলেজ ছাত্রদল।
কলেজ ছাত্রদল শাখার সভাপতি সাবেক মল্লিক রাতুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল হক লিটু সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এ সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করেছে গাজীপুর মহানগর বিএনপি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণ ইফতারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মজরুল করিম রনির উদ্যোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের তত্ত্বাবধানে গণ ইফতারের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে লন্ডনে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এটি ব্যক্তি পর্যায়ে হোক, দলীয় পর্যায়ে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৭৮,২৪১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার এই ক্যাম্পেইন পরিচালিত হবে। মঙ্গলবার বিকালে নগর ভবনে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আগামী 15 মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আগামী 15 মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নের গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালা হয়। সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রেজওয়ান আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দিনাজপুরের পার্বতীপুরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বতীপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে চৌকোস্থল মহড়া প্রদর্শনের পাশাপাশি উদ্ধারকারী বিভিন্ন যন্ত্রের সাথে পরিচয় তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ, পার্বতীপুর ফায়ার স্টেশন লিডার তরিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এম কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম নগরীর খুলশীর জালালাবাদ এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিএনপির মেজবানউদ্দিন রাজুর সভাপতিত্বে ও যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিকের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবতা বিরোধী উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মহিউদ্দিন স্বপন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম সহ অন্যান্যরা। গাইবান্ধার সাদুল্লাহ পুলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বনগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে সাদুল্লাহপুর হাই স্কুল ক্যাম্পেনে ইফতার মাহফিল, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া, দলের সার্বিক কার্যক্রম ও সুষ্ঠুভাবে পরিচালনায় আলোচনা সভা হয়। গাইবান্ধার সাদুল্লাপুর স্মল হোল্ডার এগ্রিকালচারাল
কম্পিটিভেন্স প্রজেক্ট প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসলের কৃষক মাঠ দিবস হয়েছে। কৃষক মাঠ দিবস উপলক্ষে আয়োজিত এক কৃষি আলোচনা উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম সহ অন্যান্যরা। 2024-25 অর্থ বছরে ঝাটকা আহরণে বিরত থাকায় শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়নের জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিজিএফ চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ ও জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেন ভেদেরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান, উপজেলার ট্যাগ কর্মকর্তা আনিসুল জামান, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পরিষদ প্যানেলের চেয়ারম্যান আক্তার হোসেন আসামি, ইউনিয়ন পরিষদের সচিব মেহেদি হাসান শিপন সহ সকল ইউপি সদস্য। উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে সঠিক আমাদের চাল দিতে আছে। 2 মাস মাছ ধরবো না, আমরা নিরাপত্তা পালন করব, সরকারের আইন মানব। জেলেরা উৎসব মুখর পরিবেশে 80 কেজি করে মাল নিয়ে উৎসব মুখর পরিবেশে বাড়ি যাচ্ছে এবং তারা আশ্বস্ত করছে আমাদের কাছে তারা জাল নিয়ে নদীতে আর মাছ ধরতে যাবে না। আমরা সকল ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে নিয়ে সচিব সহ আমরা স্থানীয় যারা নেতৃবৃন্দ তাদের সবাই সহযোগিতার মাধ্যমে আমরা সঠিকভাবে চালগুলা বিতরণ করতেছি জেলাদের মাঝখানে।